দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে সবসময় যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, না রাখাটা হবে আত্মঘাতী। সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় তিনি এসব কথা বলেন। এর আগে বিমান বাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে, যা এই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি জেনে খুশি হয়েছি যে বাংলাদেশ বিমান বাহিনী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণভাবে বেসিক ট্রেনের বিমান আনম্যান্ড এরিয়াল ভেহিকল তৈরি করেছে, যা বিমান বাহিনীর উদ্ভাবনী সক্ষমতা আত্মনির্ভরতার প্রতীক। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর বিতরণ করা হয়। এ সময় ঘর নির্মাণে বরাদ্দের অর্ধেক টাকা ব্যয় করায় সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। আর ঘর পেয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান উপকারভোগীরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2024 সালের 21 আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের ত্রিপুরা প্রদেশ থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা সহ দেশের 11 জেলার 73টি উপজেলা। ভয়াবহ সেই বন্যায় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জেলা প্রশাসকরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, 2024 সালের বন্যা স্বাভাবিক ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সৃষ্ট এই বন্যায় কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে তার কোনো ধারণাও ছিল না। এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। প্রধান উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল। সেই সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ঘর নির্মাণের পরিকল্পনা করা হয়, যা সঠিকভাবেই সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এ সময় ঘর প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান উপকারভোগীরা। আমার ঘর তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সরকার, আমি হলে ওনার পাশে দাঁড়াই, আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। আমার কিছু হয় নাই, সবার জন্য আমি দোয়া করতেছি। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে
তাদের সারাক্ষণ তত্ত্বাবধান করে আমাদেরকে এই বসতি যাওয়ার তৌফিক দান করেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এই অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। জানানো হয় 226টি মামলা হয়েছে মানে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শামীম ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধ করেছিলেন। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে। নাম প্রকাশিত হলে তারা পালিয়ে যাওয়ার ভয় আছে। বাকি 8 জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি, তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নারী নীতিমালা বিষয়ক সেমিনারে দলের আমির ডাক্তার শফিকুর রহমান কথা জানান। গত 53 বছর দেশকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতে ইসলামের মুখোমুখি অন্য একটি শক্তিকে দাঁড় করানোর চক্রান্ত চলছে। নারী পুরুষের সমান অধিকারের কথা বলে, আবার কোটার কথা বলে। কমিশন স্ববিরোধী অবস্থান নিয়েছে। আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সবাইকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না। কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন করব। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে, বুককে শক্ত করে, মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামীকাল দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দিবসে সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা জানান। রিজভী বলেন, 12 কোটি ভোটারের মধ্যে 7 কোটি 35 লাখ শ্রমিক, কিন্তু তারা সবচেয়ে বেশি অবহেলিত। তিনি বলেন, ফ্যাসিস্টদের গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে শ্রমিকদের কর্মসংস্থান থেকে বেকার করে দেওয়া হচ্ছে। বন্ধ না করে প্রশাসন নিয়োগ করে প্রতিষ্ঠান চালু রাখার প্রয়োজন ছিল বলেও জানান রিজভী। এই ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছে, টাকা পাচার করেছে, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান করেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। ইতিমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে 12 দফা দাবি সম্বলিত লিফলেট, ব্যানার, ফেস্টুন করা হয়েছে। দাবি জানানো হয়েছে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন। মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত 2টি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ, কষ্ট, যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবে। সরকারি চাকুরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকুরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকুরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দিয়েছিলেন হাইকোর্ট।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার স্ত্রীকেও খালাস দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এ নিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এই দুজনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করা হয়েছে। এ মামলায় খালাস পাওয়ায় আমানুল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। ২০০১ সালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় ৮ মে। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এদিন আদালতে আসামি পক্ষের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, সরওয়ার আহমেদ এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। ILOর দেয়া সংশোধনী অনুযায়ী শ্রমিক আইন সংস্কারে কাজ করছে সরকার। শিগগিরই সংশোধিত এই আইনের অনুমোদন হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন। মহান মে দিবস উপলক্ষে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাখাওয়াত হোসেন বলেন, মালিকদের সাথে নয়, শ্রমিকদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে চায় সরকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপলক্ষে সকালে মানিক মিয়া এভিনিউ থেকে একটি র্যালি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। তৈরি করার চেষ্টা করছি কর্মসংস্থান উইং মানে অধিদপ্তর যদি হয়ে যায়, তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায়, তাহলে আমরা হয়তো কর্মসংস্থান অধিদপ্তরটাকে এস্টাবলিশ করে আমরা কর্মসংস্থানে যেসব ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। তার মধ্যে শিপ বিল্ডিংও আছে, এমনি আপনার রিয়েল এস্টেটের লোকজন আছে। তো এইগুলো আমরা চেষ্টা করছি যে এদেরকেও আমাদের ফোল্ডে নিয়ে আসতে। আপনারা জানেন বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে কালকে আমি একটু কথা বলেছি। আশা করি তারাও আইনের আওতায় আসবে এবং আইনের আওতায় এসে তারা দেশের আইন প্রচলিত আইন নিয়ে এর মধ্যে ব্যবসা করেন। এরকম যারা আরও আছে সবাইকে আসতে হবে, কারণ তারা দেশি শ্রমিক নিয়ে কাজ করছে। বরিশালের বাকেরগঞ্জে রাসায়নিক কেমিক্যাল আর হাইড্রোস ও রং দিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিগুলোতে তৈরি করা হচ্ছে অনেক বেকারি পণ্য। এতে করে নিয়মিত বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি, অনেকের হয়েছে ডায়রিয়া সহ নানা রোগ। স্থানীয়রা বলছে, প্রশাসনের সঠিক তদারকি না থাকার কারণে তৈরি হচ্ছে এসব অস্বাস্থ্যকর বেকারি পণ্য। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস মাতবর। বরিশালের বাকেরগঞ্জে রাস্তার পাশে চায়ের দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে বিভিন্ন বেকারি পণ্য। বিস্কুট, কেক কিংবা রুটি সহ এসব পণ্য তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এছাড়া অনেক কারখানায় নেই প্রয়োজনীয় কাগজপত্র। বাকেরগঞ্জ উপজেলায় অন্তত ৩২টি বেকারি কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে নানা ধরনের বিস্কুট, কেক, রুটি আর ক্রিম রোল সহ নানান পণ্য। কারখানায় ঢুকতে চোখে পড়ে নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা আর পুরনো পোড়া তেল। এমন অবস্থার কথা জানতে চাইলে কর্মীদের আসে নানা অজুহাত। হ্যান্ড গ্লাভস দিয়ে তো আর কাজ করা যায় না, ওই কাঁচা খামির কামটা তো হ্যান্ড গ্লাভস দিয়ে করা যায় না। কাজ দিয়ে করে থাকে সবাই, ময়লা তো না, ময়লা তো না, ময়লা তো না, এটা এই যে ধরলে খোলা হাতে শরীরের কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব পণ্য। আর কাঁচামাল সেটাও মানহীন। তৈরি করা খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে খোলা জায়গায়। আইন অনুযায়ী একটি বেকারি কারখানা চালাতে BSTI অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। যদিও বাকেরগঞ্জ উপজেলা বেশিরভাগ কারখানায় এসব কাগজপত্র ছাড়াই চলছে। অনেক বেকারি আছে, এগুলোর খাবারের পরিবেশের ভালো না। পণ্যটি মানসম্মত কিনা এবং পরিবেশটি স্বাস্থ্যসম্মত কিনা এটা আমরা কখনোই জানতে পারি না। এইগুলো যেন মানসম্মতভাবে তৈরি হয়, প্রশাসন যেন একটু তদারকি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, যদি কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া মানহীন পণ্য উৎপাদন ও বিক্রি করে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স ছাড়া মানবিহীন পণ্য উৎপাদন করে থাকে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
আমরা আইনগত ব্যবস্থা নেব। আর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন, বেকারিতে স্বাস্থ্যসম্মত পণ্য তৈরির ক্ষেত্রে নির্দেশনা দেওয়া থাকে। নির্দেশনা না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়ে থাকে। ওরা ভালো মানের খাদ্য উৎপাদন করে স্বাস্থ্যসম্মতভাবে, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং যদি কেউ এরপরে এই আইনকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে এবং খামখেয়ালি করে, তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে রেগুলার মামলা দায়ের করা হবে। অস্বাস্থ্যকর এসব পণ্য খেয়ে সহজে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এসব পণ্যের কারখানাগুলো তদারকির পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। ইলিয়াস মাতবর, মাই টিভি নিউজ ডেস্ক। জামালপুরে যমুনার তীব্র ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ। এরই মধ্যে বিলীন অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি। ভাঙন হুমকিতে বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের পাশাপাশি স্থায়ী ব্যবস্থা নিতে চলছে নিরীক্ষা। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জামালপুরের দেয়ানগঞ্জে এভাবেই দিনরাত ভাঙছে নদীর পাড়। প্রায় 1 মাস ধরে নদীর পাড় ভাঙছে অবিরত। তীরে বসে দেখা ছাড়া কিছুই করার নেই বাসিন্দাদের। নদীর পানি বাড়ার সাথে সাথে দেয়ানগঞ্জ উপজেলার চর ডাকাতিয়াপাড়া, হাজিপাড়া, খোলাবাড়ি, মুন্নেপাড়া, বড়খাল, নয়াগ্রাম, খানপাড়া, মাঝিপাড়া, মাগরিহাট সহ নদী তীরবর্তী কয়েকটি এলাকায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভাঙন। এসব এলাকার প্রায় 6 কিলোমিটার নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এখানে অনেক বাড়ি ঘর ছিল, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল, সেটা নদীর গর্ভে চলে গেছে। আমার বাড়ি আসলে ওই ভিতরে চেয়ারের ভাঙছি, চেয়ারের ভাঙলে আর কিছু থাকে না। ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে নদীর তীরবর্তী ফসলি জমি ও শতাধিক ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে অনেকেই তাদের বসতঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নদীর তীব্রতা অনেক বৃদ্ধি পেয়ে আমাদের জমা জমি, ফসলি জমি অনেক নদীর গর্ভে চলে গেছে। নদী ভেঙে নিয়ে গেছে, আমাকে কিচ্ছু দেয় না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। স্থায়ী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে, যার ফলে এখানকার সংলগ্ন স্থাপনাগুলো হুমকির মুখে রয়েছে। এই ব্যাপারে আমরা একটা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ওখান থেকে নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারব। তাৎক্ষণিক বা অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নয়। স্থানীয় নদী ভাঙন কবলিত ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করে তাদের নির্বিঘ্নে বসবাস ও চাষাবাদ নিশ্চিত করা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য ভোটার তালিকা হালনাগাদের 56টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের 2টি ভোটার আইডি কার্ড রয়েছে তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি কার্ড বাতিল করা হবে। কমিশন সভা শেষে কথা বলছেন নির্বাচন কমিশনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।